অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক গলা কেটে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটে, যা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য র্যাব তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তৎপরতা শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই যে হোটেল কর্মচারী মোহাম্মদ মিলন মল্লিক ঘটনার দিন 1336 ঘটিকায় ভিকটিমের বাসায় প্রবেশ করেন এবং খাবার নিয়ে 1341 ঘটিকায় ভিকটিমের বোন শোভার সাথে একত্রেই বাসা হতে বের হয়ে যান। পরবর্তীতে ভিকটিমের বোন মোসাম্মদ শোভা তিনি পার্শ্ববর্তী একটি জিমে 1342 ঘটিকা হতে 1545 ঘটিকা পর্যন্ত উক্ত জিমে অবস্থান করেন এবং উক্ত সময় ধৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক পুনরায় দুপুর 1425 ঘটিকায় ভিকটিমের বাসায় প্রবেশ করেন এবং 20 মিনিট যাবৎ উক্ত বাসায় থাকেন এবং 1445 ঘটিকায় তিনি বাসা হতে বের হয়ে আসেন। গোয়েন্দা সূত্র মারফত এবং তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব সন্দিগ্ধ পলাতক আসামির মোহাম্মদ মিলন মল্লিককে বাঘেরহাট এলাকায় নিশ্চিত করেন। পরবর্তীতে র্যাব 3 এবং র্যাব 6 যৌথ আভিযানিক দল কর্তৃক বাগেরহাট জেলার সদর থানাধীন সিংগা এলাকায় অভিযান পরিচালনা করে হোটেল কর্মচারী মিলন মল্লিককে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক জানায় তিনি ভিকটিমের পিতা হোটেল কর্মচারী হিসেবে তার বিভিন্ন সময় হোটেলের কাজে ভিকটিমের বাসায় আসা যাওয়া করতেন। উল্লেখ্য, গত 7 জানুয়ারি 2026 তারিখে ভিকটিমের বাবা, মা এবং ভাই জমি সংক্রান্ত কাজে হবিগঞ্জে যান এবং হোটেলে কর্মরত অন্য 3 জন কর্মচারীও হোটেল বন্ধ থাকায় ছুটিতে গমন করেন। ছুটিতে না যাওয়া হোটেলের একমাত্র কর্মচারী হিসেবে মালিকের অবর্তমানে মিলন মালিকের বাসা হতে 2 বেলার খাবার আনা নেওয়া করতেন। এখানে উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই মিলন ভিকটিমকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার পূর্ব রাতে আসামি ভিকটিমের বাসায় যখন তিনি খাবার আনতে যান তখন পুনরায় ভিকটিমকে অনৈতিক প্রস্তাব প্রদান করেন। ভিকটিম আসামির প্রস্তাবে রাজি না হয়ে তাকে গালিগালাজ করেন এবং আসামি ভিকটিমের রূঢ় আচরণে ক্ষিপ্ত হয়ে পরদিন তার বিরুদ্ধে একটা প্রতিশোধের সিদ্ধান্ত গ্রহণ করেন। ঘটনার দিন ভিকটিমের বড় বোন যখন জিমের উদ্দেশ্যে বের হয়ে যান, আসামির পূর্ব পরিকল্পনা অনুযায়ী পূর্ব থেকে সংগৃহীত নাইলনের দড়ি সহ ভিকটিমের বাসায় পুনরায় যান। প্রথমবার উনি খাবার আনার জন্য যান এবং তার বোনের সাথেই বের হয়ে আসেন, বড় বোনের সাথে বের হয়ে আসেন সবার সাথে, এবং পরবর্তীতে পুনরায় তিনি তার বাসায় যান এবং অনৈতিক প্রস্তাবের ব্যাপারে আবার তাকে জানান। আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমকে এক পর্যায়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন। পরবর্তীতে ভিকটিমের চিৎকার চেঁচামেচির লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল হতে দ্রুত তিনি পালিয়ে যান এবং যাওয়ার পূর্বে বাসার বিভিন্ন আসবাবপত্র তল্লাশি করে নগদ অর্থ নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা তদন্তকারী কর্মকর্তার বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে বলে আমরা মনে করি। আমরা আসামির সাথে একটা ব্যাগ পাই এবং ব্যাগে অন্যান্য কাপড় চোপড়ের সাথে ওই দিন যেই কাপড়টি উনি ব্যবহার করেছিলেন, কালো প্যান্ট এবং নীল গেঞ্জি এবং একটি হুডিটা আমরা পাইনি, বা কালো প্যান্ট এবং একটি নীল গেঞ্জি আমরা আসামির কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই। তার পূর্বে ঘটনাস্থল থেকে পুলিশ
যে ঘটনায় যে ব্যবহৃত যে বটিটি সেটি উদ্ধার করে এবং নাইলনের যে দড়িটি সেটি উদ্ধার করে। যেহেতু আসামির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খিলগাঁও থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ। মিলনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যান্সের একটি মামলা আমরা পেয়েছি এবং তার কথাবার্তায় আমি যেটা পেয়েছি যে তিনি একটু মাদকাসক্ত এবং তিনি বিভিন্ন সময় গাঁজা এবং ইয়াবা সেবন করে থাকেন। এটা অর্ডিন্যান্স অ্যাক্টের মামলা। এই বাসা থেকে যে স্বর্ণালংকার তিনি নিয়েছেন বা টাকা পয়সা এটা কি পরিমাণ? আরেকটা বিষয় হচ্ছে যে এই শিক্ষার্থীকে যে নানাভাবে উত্তপ্ত করতো বা প্রস্তাব দিত, এটা নিয়ে আসলে তার অভিভাবককে সে জানিয়েছিল কিনা? এই ব্যাপারে অভিভাবক আমাদের সেরকমভাবে কোনো বিস্তারিত তথ্য দেন নাই, বাট যখন আমরা মিলনের সাথে কথা বলেছি মিলন জানিয়েছে কোনো স্বর্ণালংকারের ব্যাপারে তিনি আমাদেরকে কোনো কনফার্মেশন দেননি, কিছু অর্থ নিয়েছেন এটা বলেছেন, বাট পরিমাণটা উনি নিশ্চিতভাবে আমাদেরকে জানান নেই। এটা উনি স্পষ্ট করে বলছেন না। যে অভিযোগটা এসছে পরিবারের পক্ষ থেকে সেই পরিমাণ অর্থ উনি নেন নাই ওনার ভাষণে। উনি বিভিন্ন জায়গায় ওনার মা বা ওনার ভাই যারা যারা মগবাজার এলাকায় থাকে তাদের কাছে না যেয়ে ওনার দেশের বাড়ি বাগেরহাটে তার যে মামাতো ভাই তার মামাতো বোনের যে দুলাভাই তার বাসায় অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। আমরা তথ্য পেয়েছি যে মিলন এর আগেও ওই হোটেলে কাজ করতো এবং এই মেয়ের সাথে তার একটা সম্পর্ক রয়েছে। আপনারা আসলে কি পেয়েছেন? আমরা ভিকটিমের দুটো মোবাইল আমরা পেয়েছি এবং মোবাইল বিশ্লেষণ করে আমরা এমন কোনো তথ্য পাইনি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আসামি উনি কোনো মোবাইল ব্যবহার করতেন না। বিভিন্ন সময় দেখা গিয়েছে যে বিভিন্ন মানুষের কাছে পার্শ্ববর্তী যারা বিভিন্ন ওনার কর্মচারী রয়েছেন তাদের মোবাইলটা দিয়ে উনি প্রয়োজনীয় কাজ সেরে আবার উনি নর্মাল থাকতেন। ফলে মানে মোবাইল যেহেতু কোনো সংশ্লিষ্ট আমরা পাই নাই, তো আমরা একপাক্ষিক কথা শুনে আমরা কোনো সিদ্ধান্ত যেতে পারছি না যে আগের থেকে কোনো সম্পর্ক রয়েছে কিনা। মোবাইল ব্যবহার না করার কারণ আছে কি? যেহেতু সে 8-10 বছরের এই পরিবারের একটা গ্যাপ আছে। পরিবারে আগে এক সময় কাজ করতো এখানে, সেবার সে চলে গেছে, আবার অনেকদিন পর আসছে। সেই মধ্যবর্তী সময়ে সে অন্য কোনো দল বা গ্যাংয়ে জড়িত কিনা বা নিজেকে হাইড রাখার জন্য মোবাইল ব্যবহার করতো না, এরকম কোনো কিছু পাইছেন কিনা? এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ এখন এরকম কোনো তথ্য পাইনি। প্রাথমিকভাবে উনি আমাদের জানিয়েছেন এটা উনি ব্যক্তিগতভাবে নিজের আক্রোশ থেকে কাজটা করেছেন এবং ওনার সাথে অন্য কেউ ছিল। এটা বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি, বাট নিশ্চিতভাবে আপনি একপক্ষীয় কথা বা একজনের একটা স্পেকুলেশন থেকে আমরা একটা ব্যক্তি সম্পর্কে তথ্য না দেওয়াটাই আমার কাছে শোভনীয় লেগেছে। আমরা যতটুকু ওনার মুখ থেকে জেনেছি সেটাকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, কারণ তদন্তকারী কর্মকর্তারা বিস্তারিত তদন্তে আরো সময় নিয়ে দেখা যাচ্ছে যে একজন আসামি প্রথম প্রাথমিকভাবে একটা তথ্য দিচ্ছে, পরে তারা কনভারসেশনে আরো তথ্য চেঞ্জ করে। সো আমরা ইনশাল্লাহ তদন্তকারী কর্মকর্তা যখন বিস্তারিত তদন্ত করবেন আমরা সঠিক তথ্যটা আরো কিছু ডেভেলপমেন্ট থাকলে উই মে গেট। আচ্ছা, অনৈতিক সম্পর্কের কথা বলেছিল, কি ধর্ষণ চেষ্টা করেছিল কিনা? ধর্ষণ চেষ্টার ব্যাপারে আমরা পুলিশকে অবগত করেছি এবং যে আমাদের যে ফরেন্সিক যেটা হচ্ছে রিপোর্ট এখন আসে নাই, তো ওই রিপোর্টটা আসলে আমরা বিস্তারিত অ্যাকুরেট তথ্যটা পেতে পারবো। অনৈতিক প্রস্তাবের কথা কি মিলনই স্বীকার করেছে? প্রেমের প্রস্তাব অনৈতিক বলতে ওরকম নেগেটিভ টার্মটা সে স্পষ্ট করে নাই। এটা এখন আসামের কথা শুনে আই ক্যান নট রেফার। এটা আমরা পরবর্তী যে ফরেন্সিক যে এভিডেন্সগুলো আছে ওটা পেলে তদন্তকারী কর্মকর্তা বিস্তারিত চার্জশিট এসে উপস্থাপন করতে সক্ষম হবে। জি 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 জি, এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ আছে, তোমাদের স্বর্ণটা কোথায় নিয়েছো বা কি করেছো, বাট এই ব্যাপারে তিনি সদুত্তর দেন নাই যে স্যার আমি যখন বাইরে গিয়েছি আমার কাছে কিন্তু ছিল না। আমরা ক্যামেরা দেখেছি যে ওনার সাথে কিন্তু এরকম কোনো ভারী কিছু নিয়ে যাওয়ার মতো আমরা পাইনি।
এটা বিস্তারিত তদন্তে আসল তথ্যটা বের হওয়া যাবে। ভাই গোল্ড তো যে 5 ভরি স্বর্ণ তো আমাদের প্যাকেট পকেটে করে নিয়ে যাওয়া যাবে মানে টাকা যে 5 লাখ হ্যাঁ, এখন সেটাও আপনাদের জ্যাকেট পরে শীতের দিন জ্যাকেটের পকেটেও নিয়ে যেতে পারে। আমি এটাই বলছি যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করছি। তদন্ত কর্মকর্তা বিস্তারিত তদন্তে ইনশাল্লাহ সঠিক তথ্যটা সামনে নিয়ে আসতে পারবে। নগদ টাকার ব্যাপারে বলেছে, বাট গোল্ডের ব্যাপারে সে স্বীকার করেননি। টাকাগুলো কি করছে ভাই? টাকা 5 লাখ টাকার ব্যাপারে সে অ্যাকুরেট অ্যামাউন্টটা আমাদেরকে বলছে না, মানে এখনো তার কথার মধ্যে এখনো আমি গ্যাপ পাচ্ছি। সে কি টাকাটা নিয়েছে, কত টাকা কতটা নিয়েছে এটাকে স্পষ্টীকরণ সে করছে না, মানে যে অ্যামাউন্টটা বলা হচ্ছে সে অনেক কম পরিমাণ বলছে। এর জন্য আমরা স্পষ্ট করে আমি আমার মুখ দিয়ে বের করতে চাচ্ছি না, এই জন্য আমরা একটু সময় নিচ্ছি। গোল্ডের কথা কি পুরোপুরি অস্বীকার করেছেন। এখন উনি অস্বীকার করতেই পারে, আসামি অনেক কিছু অস্বীকার করবে, বাট তদন্তকারী কর্মকর্তা যখন বিস্তারিত তদন্ত করবেন, রিমান্ডে আনবেন, অনেক কিছুই বের হয়ে আসবে। ভাই সে কি এটাকে অন্যদিকে ঘোরানোর জন্য বলছে যে আমি তাকে প্রেমের প্রস্তাব দিচ্ছি বা প্রস্তাব দিচ্ছি, এটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে কিনা? আমাদের প্রাথমিক তদন্তে আমরা যতটুকু পাচ্ছি ততটুকু আমরা আপনাদের উপস্থাপন করছি। আমরা যতদূর জানি ওই জি। রাত্রে 11টার সময় সে রাত্রে খাবার আনতে গিয়েছিল। জি। দরজা দরজা নিচ দিয়ে খাবার দিয়েছিল। বাইরে থেকে কথা বলছে, নিচ দিয়ে খাবার দিয়েছিল। ওই দিন তো তাকে প্রস্তাব দেওয়ার মতো কোনো আমাদের কাছে যেটা বলছে যে ওনার সাথে কথোপকথন কিন্তু হয়েছে। আপনি সবার স্টেটমেন্টে যদি দেখবেন যে যখন সাংবাদিকের সাথে উনি কথা বলছিলেন, ওখানে কিন্তু উনি বলেছেন যে উনি উত্তেজিত স্বরে আমার বোন কথা বলেছিল, এবং আমার মধ্যে সন্দেহ ছিল যে উনি কোনো কারণে ক্ষিপ্ত হয়ে আছেন, এবং শোভা কিন্তু বারবার ওকে টার্গেট করছিল যে আমার আসামি হিসেবে ওনাকেই আমি করছি। এখন আমরা যেটা ধারণা করছি কিছু একটা বলেছে যে যার ফলে আমাদের ভিকটিম উনি কনভারসেশনটা কিন্তু দরজার অপর প্রান্ত থেকে আর ওরা ছিল ভিতরে। কনভারসেশনটা কিন্তু রুমের ভিতরে না, মানে ভিতরে না। বাইরে, মানে ভিতরে বাইরে এরকম কনভারসেশন। এখন যে বলেছেন, এবং এখন আপনি যে কোনো একটা পক্ষে তো আপনার যেতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।